আপনারা কম বেশি সবাই জানেন আমরা আমাদের প্রয়াত নিত্যানন্দ হেমব্রমকে আমরা কেন এত শ্রদ্ধা করি, কেন এত আমরা ভালোবাসি এবং কেনই বা সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীরা তার স্মরণ সভা করছেন। ওনার অল্প কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। যারা আদিবাসী এসছেন তাদের মধ্যেও যেমন অনেকে চেনেন এবং অনেকেই হয়তো ওনার সম্বন্ধে সেইভাবে জানেন না, বা আমাদের কমিউনিটি থেকেও যারা এসছেন তারাও হয়তো ওনাকে জানেন, নাম শুনেছেন বিভিন্নভাবে, হয়তো দু একজন তাকে সেইভাবে চেনেন না। তাই আমি প্রত্যেকের সুবিধার্থে ওনার পরিচিতিটা একটু দিতে চাইছি। আমাদের মধ্যে ওই ব্যক্তিত্ব কে ছিলেন। মাননীয় নিত্যানন্দ হেমব্রম উনি জন্মগ্রহণ করেছিলেন 1 জানুয়ারি 1935 সালে। তখন ব্রিটিশ শাসনের ভারতবর্ষ, সেই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিনপুর থানার অন্তর্গত শ্যামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার 7 বছর বয়সে তিনি এটেলা প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং সেখানে মাত্র ক্লাস 1 এবং 2 পর্যন্তই পড়ার সুযোগ ছিল। তাই তিনি তার পরের দুটো ক্লাস অর্থাৎ ক্লাস 3 এবং 4 তিনি পড়াশোনা করেছিলেন কামারবাঁধি প্রাইমারি স্কুলে, যে কামারবাঁধিতে আমাদের মহাকবি সাধু রামচাঁদ মুর্মুর জন্মস্থান। তিনি 1944 সালে কামারবাঁধি প্রাইমারি কমপ্লিট করে শিলদা আরসি ইনস্টিটিউশনে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ওখান থেকে 1951 সালে তিনি পাস করেন সেকেন্ডারি এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজে আইএসসি অ্যাডমিশন নেন এবং সেখান থেকে বিএসসি অনার্স কমপ্লিট করেন 1955 সালে। তারপর তিনি ভারতবর্ষের তখন একমাত্র আইআইটি খড়গপুর, এখান থেকে আর্কিটেক্ট নিয়ে উনি ইঞ্জিনিয়ারিং পাস করেন আইআইটি খড়গপুর থেকে। 1961 সালে উনি ক্যালিফোর্নিয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যে বার্কলে ক্যাম্পাস আছে, সেই বার্কলে ক্যাম্পাস থেকে উনি মাস্টার্স করেছিলেন আর্কিটেক্ট নিয়ে। তো ওনাকে এই জন্য বিশেষভাবে আদিবাসীরা শ্রদ্ধা করেন। উনি প্রথম আদিবাসী তথা প্রথম সাঁওতাল সমাজের একজন ব্যক্তিত্ব, যিনি প্রথম বিদেশে পাড়ি দিচ্ছিলেন এবং যিনি প্রথম আইআইটি ইঞ্জিনিয়ার এবং যিনি এই উচ্চশিক্ষা লাভের জন্য আমেরিকাতে গিয়েছিলেন। 1961 সালের অগাস্ট মাসে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হন এবং 1962 ডিসেম্বরে অর্থাৎ এই 1.5 বছরের মধ্যে উনি 4টে সেমিস্টার কমপ্লিট করেন এবং উনি দেশে ফিরে আসেন। তারপর HE একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে যোগদান করার কয়েকদিনের পরেই ভারতীয় প্রতিরক্ষা বিভাগে উনি আর্কিটেক্টের জন্য উনি নির্বাচিত হন এবং উনি চাকরিতে যোগদান করেন। তার সারা জীবন তিনি সমাজের সাথে যুক্ত ছিলেন। যখন তিনি এই প্রতিরক্ষা বিভাগে কাজ করতেন, সেখান থেকেও তার কিন্তু বারবার তার মাতৃভূমির প্রতি তার টান ছিল বলে তিনি বারবার নিজের গ্রামের বাড়িতে ফিরে আসতেন। অবশেষে 1992 সালে তিনি তার সরকারি চাকরি থেকে অবসর নেন এবং স্থায়ীভাবে তার সেই জন্মস্থান শ্যামপুর, যেটা এখন ঝাড়গ্রাম জেলার অন্তর্গত, সেই শ্যামপুর গ্রামে, যেখানে রাস্তা ছিল না, যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে তিনি এসে বসবাস করছিলেন এবং তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ওই গ্রামেই থেকেছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে আনন্দের
যে অ্যারিস্টোক্রেসি, যে লাক্সারিয়াস লাইফস্টাইল, এটা অতিক্রম করার পরেও আমাদের দিশম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রম সেই সমস্ত লাক্সারিয়াস জীবন, সেই সমস্ত আনন্দঘন সেই জীবন, সেই আনন্দগুলোকে তিনি একদিকে ঠেলে সরিয়ে দিয়ে শুধুমাত্র পে ব্যাক টু সোসাইটি, অর্থাৎ সমাজকে প্রত্যাবর্তন কিছু দিতে হবে, এই জন্য তিনি ফিরে এসেছিলেন তার নিজের জন্মভূমিতে। তিনি জন্মভূমিতে ফিরে আসার পর তার ছেলেমেয়েরা দিল্লিবাসী, তারা বারবার ধরে তাকে অনুরোধ করেছিলেন দিল্লিতে থাকার জন্য। তিনি তাদেরকে বিনয়ের সাথে বলেছিলেন যে তোমাদের জন্য আমি যা করার করেছি, এবার লেট মি ডু ফর মাই সোসাইটি, আমাকে আমার সমাজের জন্য কিছু করতে দাও, কারণ আমি জীবনে যা কিছু পেয়েছি সেটা সবটাই আমি সমাজ থেকে পেয়েছি, আমার সবচেয়ে বড় শিক্ষাটা সমাজ থেকে। এই সমাজকে নিয়ে উনি অদ্যপান্ত আলোচনা করতেন এবং প্রত্যেকটা বিষয়ে ওনার দক্ষ ছিল অতুলনীয়। উনি গ্রামে আসার পর প্রত্যেকটা মানুষকে উনি ভীষণভাবে আপন করে নিতে পেরেছিলেন এবং প্রত্যেকটা মানুষের সাথে উনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতেন। আমাদের যে সামাজিক রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি, সমস্ত কিছু উনি অত্যন্ত গভীরতার সাথে এগুলি আলোচনা করতেন এবং উনি বেশ কিছু বই লিখে গেছেন। সেই সমস্ত বইগুলোতে উনি প্রমাণ করেছেন যে শুধু ভারতবর্ষে নয়, এই পৃথিবীতে যদি প্রথম সভ্যতা মানুষ যদি কেউ হয়ে থাকেন, কোনো জাতি হয়ে থাকেন, তাহলে তারা আদিবাসী এবং অবশ্যই সাঁওতালরা সে আদিবাসীর অন্তর্ভুক্ত একটি জাতি, যারা সমস্ত দিক দিয়ে যারা আধুনিক, যাদেরকে অনেকে অশিক্ষিত বলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারাই শিক্ষিত। তার বিভিন্ন উদাহরণ তিনি দিয়েছেন। তিনি আসার পরে এই সোসাইটি থেকে প্রত্যেক মাঝি বাবাদের যে সমস্ত করণীয়, ওগুলো নিজের চোখে আবার পুনরায় বিচার বিশ্লেষণ করেছেন। সেখানে তিনি তুলনা টেনেছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় রামমোহন রায়কে সতীদাহ নিয়ে ভাবতে হয়েছিল, ব্রিটিশ সরকারকে ভাবাতে হয়েছিল এবং সেটা করতে গিয়ে, সেই সতীদাহ প্রথা নিবারণ করতে গিয়ে বাবার কাছে ত্যায্যপুত্র হতে হয়েছিল, মায়ের কাছে মৃত্যু কামনা পেতে হয়েছিল। আদিবাসী একটা এমন সমাজ যারা কখনোই এই সতীদাহ প্রথাকে আপন করেনি, অতএব এরা অনেক বেশি উন্নত বৈকি। দ্বিতীয়ভাবে উনি বিদ্যাসাগরের সাথে তুলনা করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ আইনটা চালু করেন, উনি এটা বলেছিলেন যে আদিবাসীরা একমাত্র জাতি যাদেরকে এই বিধবাদের নিয়ে পুড়িয়ে মারতে হয়নি, এবং আদিবাসীরা এত উন্নত বলেই তারা কিন্তু সহজ সরলভাবে একটা বিধবা মহিলাকে বিয়ে করেন এবং এটা সমাজের চিরাচরিত রীতি, এর মধ্যে কোনো কিছু হেরফের হয় না। উনি দেখিয়েছিলেন পণ প্রথার কুফলে পড়ে অনেক পিতামাতা তাদের সন্তানকে, গর্ভজাত সন্তানকে ডাক্তারের কাছে যখনই কন্যা বলে শনাক্ত হয় তখন তাকে খুন করেন। আদিবাসী সমাজে পুত্র হোক বা কন্যা হোক, কাউকে কোনোদিনও হত্যা করতে বলেননি বা হত্যা করেননি। এটার মূল কারণ ছিল আদিবাসীরা তাদের মাঝি বাবাদের সামাজিক সিস্টেম নিয়ে তার যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষাটাই তাদেরকে এই মহান করে তোলে। আরও তিনি বলেছেন, দুটো তুলনা টেনেছিলেন। একটা সম্ভবত হোপ 80 বা হোপ 86 একটা কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছিল এবং তার সাথে উনি কম্পেয়ার করেছিলেন আমাদের শিলদা পাটাবিনাকে। উনি বলেছিলেন সে হোপ 86-এ কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য লাইট নাকি অফ হয়ে গিয়েছিল। তো সেখানে যে চরম অসভ্যতামি দেখা গেছিল, সেটা কিন্তু আমাদের এই চলে আসা পাটাবিনা পরব, আপনারা জানেন পাটাবিনা পরবের কতটুকু আলো থাকে, বাকি সবটাই তো অন্ধকারে। অথচ আমাদের সেখানে কয়েক লক্ষ আদিবাসী ছেলে মেয়ে সেখানে আসে, অথচ আমাদের আদিবাসীর মধ্যে এই উচ্ছৃঙ্খলতা আজও পর্যন্ত দেখা যায়নি। এটার কারণটা হচ্ছে তাদের প্রাথমিক শিক্ষা, যে শিক্ষাটা তারা মাঝি বাবার কাছ থেকে পেয়ে থাকেন। তো এইগুলো উনি সারাটা জীবন শুধুমাত্র আমাদেরকে নিয়ে চর্চা করে গেছেন। সারাটা জীবন আমাদের সামাজিক নিয়ম, আমাদের ধর্মীয় রীতিনীতি, এগুলোর সাথে বিজ্ঞানের সম্পর্ক, এগুলোর সাথে দর্শনের সম্পর্ক,
এগুলো নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সর্বোপরি উনি গত 11ই জুলাই 2023 একরকম হঠাৎ করেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো তার যে এই মহান কীর্তি আদিবাসী সমাজকে টিকিয়ে রাখা, যেটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর মানুষ ভাবছেন আদিবাসী সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা, যেখানে আমাদের লোটা থেকে শুরু করে সমস্ত কিছু বিদেশে রিসার্চ হয়, বিদেশিরা যেখানে সান্থালস মেডিসিনস পিও বোর্ডিং সাহেব লিখে গেলেন, আমাদের এত কিছু গুণাবলী থাকা সত্ত্বেও নিজস্ব সংস্কৃতি যেটা অনেকেরই নেই, নিজস্ব গান, নিজস্ব বাজনা, এবং সেটাও বিভিন্ন রকম। একটা ছোট্ট উদাহরণ যদি দেওয়া যায়, আজকে ধরুন যদি কোথাও টামাক বাজে, যেটাকে বাংলায় ধামসা বলা হয়, আমরা এখান থেকে বলে দেব যে ওখানে কি প্রোগ্রামটা হতে যাচ্ছে, বাহা না মা মরে, না কারাম, না দং, বিয়েবাড়ি কি হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারবো, যেটা অন্য কোনো সংস্কৃতিতে, সারা পৃথিবীতে কোনো সংস্কৃতিতে এটা নেই। তো এরকম হাজারো উদাহরণ উনি আমাদের সামনে তুলে রেখে গেছেন, যেগুলো আমাদের সম্পদ, যেগুলো আমাদের কাছে ভীষণভাবে সারা জীবন শুধু নয় যুগ যুগ ধরে টিকিয়ে রাখার মতো। আমরা কোভিডকালে কি দেখলাম, যে সেই লোটাদা যেটা আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, আমরা কোভিডে দেখলাম তার বাস্তব ব্যবহার। কেউ আসলে কেউ হ্যান্ডশেক করতে পারেনি, কেউ কাউকে বুকে জড়িয়ে ধরে আপন করতে পারেনি, যেটা অনেকের ধর্মীয় সংস্কার। সেখানে আদিবাসীরা যুগ যুগ ধরে কোনো আত্মীয় এলে তাকে প্রথমে লটাদা বা ঘটি জল দিয়ে তাকে প্রণাম করেন, তারপর তিনি পা ধোয়ার পর তাকে বাড়িতে প্রবেশ করতে দেন। দেখুন আমরা কিন্তু কোভিডকালে সেটা দেখলাম যে এটাই বাস্তব, এই সংস্কৃতিটা চিরাচরিত। তো এইসব বিষয় নিয়ে তিনি আমাদের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে আমাদের মধ্যে রেখে গেছেন। সর্বোপরি সমস্ত মানুষকে নিজের মতো করে ভাববার কথা তিনি বলেছেন, ধর্ম নিজের নিজের এ কথাও বলেছেন, এবং তিনি এটাও বলেছেন কে কার ধর্ম কিভাবে পালন করলো সেটা তার ব্যাপার, কিন্তু মানুষ হিসাবে আমরা সকলে সকলকে আপন করব, এটা তিনি দৃঢ় বিশ্বাস করতেন, এবং এই বিশ্বাসটা আমাদের মধ্যেও চালিয়ে যেতে বলেছেন। যাই হোক, অনেকের এই কৌতূহল ছিল যে ওনার অন্তত প্রাথমিক জীবনটা নিয়ে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এখনকার মতো। পরে আবার ওনার সম্বন্ধে নিশ্চয়ই আমি কথা বলবো। আপনাদেরকে এই মুহূর্তে প্রত্যেককে যথাস্থানে জোহার, শুভেচ্ছা জানিয়ে আপাতত শেষ করছি। ভালো থাকবেন।